চুরি করতেও বুদ্ধি লাগে, চাকরি বিভ্রান্তি। তো দুটো বিষয় নিয়ে কথা বলবো। ভারতবর্ষেরই দুটো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। চুরি করতেও বুদ্ধি লাগে। আমি বিগত কয়েকদিন ধরেই আমার চ্যাট ফোরামে বলছিলাম যে একটা প্রক্রিয়া হলো এতদিন, মাস্টারমশাই প্রক্রিয়া বা স্যার মাস্টারমশাই প্রক্রিয়া। তার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কিছু ভোটার সংখ্যা সরানো এবং সেই সরানোর পরে সেখানে কিছু ভূতের প্রবেশ। সেই বলে না ঘুষপেটিয়া, এখানে ঘুষপেটিয়া মানে ভূতপেটিয়া, ভূতপেটিয়াদের প্রবেশই ছিল মূল লক্ষ্য। কি একটা যেন ফর্ম 6-এর ব্যাপার আছে। তো এবার কেন ডিলিশনটা বড় একটা ব্যাপার নয়? দেখুন, চুরি করতেও বুদ্ধি লাগে। ডিলিট মানে কি? আপনি বলতে চাইছেন যে আপনি যেমন আলু মানে বাজারে গিয়ে টিপে টিপে টমেটো পছন্দ করেন বা পেয়ারা কেনার সময় দেখেন প্রত্যেকটা পেয়ারার গায়ে দাগ পড়েছে কিনা, সেইভাবে সম্ভব মানে ধরে বেছে বেছে কারা কারা রুলিং পার্টির ভোটার তাদেরকে সরানো? আপনি মনে করেন ভারত অতটা এগিয়ে? এগিয়ে ভারত? এগিয়ে বাংলা শুনেছি, এগিয়ে ভারত আপনার মনে হয়? যেটা ঘটনা হচ্ছে মোটামুটি ধরুন 60% আশপাশ যারা শাসক দলের সমর্থকরা সেখান থেকে বেরিয়ে গেছে, আর 40% যারা হচ্ছে চ্যালেঞ্জার পার্টি, ইসি অ্যালায়েন্স বলতেই পারি তর্কের খাতিরে বা আলোচনার খাতিরে, ইসি অ্যালায়েন্স, ইসিএ বলতে পারি। তো ইসিএ ধরুন মোটামুটি 35-40% ছিল, শাসক দলের মোটামুটি 60% বেরিয়ে গেছে। তাহলে অঙ্কটা হচ্ছে 60-35-40 বেরিয়ে যাবে, আর তার পরিবর্তে 100খানা আপনি ভূতপেটিয়া ঢুকিয়ে দেবেন। সেই ভূতপেটিয়া ঢোকানোর প্রক্রিয়াটাতেই তো একটা বাজছে দেশে, না? আমরা দেখছিলাম শাসক দলের কি যুবরাজ, তাকে অনেকে যুবরাজ বলে, তিনি তো ব্যাপারটা নিয়ে হইচই শুরু করে দিয়েছেন। তো সেই ভূতপেটিয়া ঢোকানোর ফর্মটা নিয়ে একটা সমস্যা হয়ে গেল। তো সেই জন্য বলছি, মানে যারা খুব চিন্তিত যে এই বেরিয়ে যাওয়ার জন্য খুব বিশাল বড় অঙ্কে হেরফের হবে, না সেটা হবে না। আরও একটা উদাহরণ দিচ্ছি। আপনারা একটা জানেন নো ইয়োর চোর বা নো ইয়োর কাস্টমার, ব্যাংকের যে অবস্থা। তো আমি গতকাল আমার সকল ভারতের এমএনসি ব্যাংকের একটা নো ইয়োর কাস্টমার ফিল আপ করলাম। মানে বাবার নাম জিজ্ঞেস করছে। ভাবতে পারেন, মানে 6 মাস অন্তর অন্তর কারোর বাবার নাম বদলায়? মানে সে বলতে পারে যে তোমার বাসস্থান বদলেছে কি না বিগত 6 মাসে, তোমার বাবার নাম বদলেছে কিনা জিজ্ঞেস করছে। কেন জিজ্ঞেস করছে? তার কারণ কোনো রকম ডেটাবেসই নেই ভারতবর্ষে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সমস্ত কিছু বদলে যায়। কোনো রকম ডেটা কন্ট্রোল নেই, ডেটা ম্যানেজমেন্ট ভীষণ দুর্বল। ইনফ্যাক্ট এই যারা বিদেশে বসবাসকারী ভারতীয়, তাদের জন্য যে প্রমাণপত্র দিতে হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এনআরই বা এনআরও করার জন্য, সেখানে একটা প্রমাণ দিতে হয় যে সে সেই দেশটাতে থাকছে। আমি যেমন সুইজারল্যান্ডে রয়েছি। তো আমি যখন আমার ব্যাংকের সাথে এই প্রক্রিয়াটা শুরু করেছিলাম, তো তখন তারা বলেছিল যে আপনার ওখানকার রেসিডেন্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্সটা দিতে হবে বা পাসপোর্ট দিতে হবে, কেননা পাসপোর্টে নাকি আমার সুইজারল্যান্ডের ঠিকানা থাকবে। তেমন আপনার কে বলেছে সুইজারল্যান্ডের ঠিকানা আমার পাসপোর্টে থাকবে? তো আমি ভারতীয় এম্বাসিকে ফোন করলাম, কোন ব্যাংক বলেছে আমরা বলুন তো, মানে আমরা কেন সুইজারল্যান্ডের অ্যাড্রেস ভারতীয় পাসপোর্টে দিতে যাব? এখন ঘটনা হলো সেটা দেয়, আহ, আমেরিকার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বোধহয় দেয় আমি শুনেছিলাম। সুইজারল্যান্ড বা একাধিক দেশের ক্ষেত্রে ভারতীয় এম্বাসি থেকে ইন্ডিয়ান পাসপোর্টে বিদেশি অ্যাড্রেস লিখে দেয় না, শুধু এখানে জানতো না। এবার কারা জানতো না? ওরা আমাকে পাঠিয়েছিল পরবর্তীকালে আরবিআইয়ের গাইডলাইন, আরবিআই গাইডলাইনে গণ্ডগোলটা রয়েছে। আর একটা অপশান কি ছিল না, আপনার রেসিডেন্ট কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি থাকে অ্যাড্রেস। না, সুইজারল্যান্ডে হচ্ছে স্মার্ট কার্ড, মানে চিপ রয়েছে কার্ডে, সেই কার্ডের চিপের মধ্যে ডিটেলসগুলো থাকে। কিন্তু কার্ডে যেটা প্রিন্ট থাকে আপনার নাম, বেসিক কিছু ইনফরমেশন থাকে, আর ভেতরের ইনফরমেশন ডিটেলস আপনার বাড়ির ঠিকানা ঠিকানা, স্মার্ট স্মার্ট দেশে এগিয়ে দেশ তারা। তো ইনফরমেশন থাকে কেন? অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ধরুন ঠিকানা বদলালেন, তো আপনি গেলেন এদের যে সরকারি অফিস গেলেন, তো ওরা ডেটাবেসে আপডেট করে দেবে, তো আপনার চিপেও সেটা ইনফরমেশনটা চলে আসবে। মানে চিপটা অ্যাক্সেস করছে একটা সেন্ট্রাল ডেটাবেস, সেই সেন্ট্রাল ডেটাবেসে ইজি টু আপডেট। আপনার আধার কার্ডে যেমন প্রিন্ট হচ্ছে সেরকম হয় না। তো
এইটা কি সমস্ত দেশে এরকম? না, না, সমস্ত দেশে এরকম না। ইউরোপেরও একাধিক দেশ আছে, আমেরিকা আছে যেখানে কিন্তু কার্ডের উপর লিখে দেয়, যারা অতটা অ্যাডভান্সড নয় টেকনোলজিক্যালি। তার মানে আমাদের আরবিআই থেকে জানতোই না যে পৃথিবীর এমন দেশ আছে এবং এমন দেশ যেখানে কিনা ভারতীয়দের, ধনী ধনী ভারতীয়দের টাকা থাকে, যেই দেশে কিন্তু পাসপোর্টেও, মানে ভারতের পাসপোর্টেও সেখানকার ইন্ডিয়ান এম্বাসি থেকে সুইজারল্যান্ডে অ্যাড্রেস দেয় না, এবং সেখানকার রেসিডেন্ট কার্ড বা আপনার এখানেও দেয় না, আপনার এই যে ড্রাইভিং লাইসেন্সও দেয় না। কী দেয় তারা? না, তাদেরকে হচ্ছে গেলে তারা একটা রেসিডেন্স সার্টিফিকেট দেয়, একটা অর্থ নেয়, 20 বা 25 সুইস ফ্র্যাঙ্ক এরকম একটা মোটামুটি নেয়, নিয়ে একটা সার্টিফিকেট লিখে দেয়। তো আমি সেই সার্টিফিকেট জমা দিয়েছিলাম, তারা আপত্তি করছে, না না, যে লেখা আছে আরবিআই গাইডলাইনে। তো বুঝতে পারছেন যে এই দেশের খেয়ে মানে একটা সাধারণ একটা জিনিসই জানে না যে পৃথিবীর কোন কোন দেশে, অ্যাটলিস্ট বড় বড় দেশ কী কী নিয়ম সম্ভব এনআরআই প্রমাণ করার জন্য, তারা আবার ধরে ধরে কে টিএমসি, কে সিএ, কে সিপিএম, একটু বেশি আপনি প্রত্যাশা করেই ফেলছেন এদের কাছ থেকে। দেখছেন বাবার নাম কি জিজ্ঞেস করছে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর, এই তোমার বাবার নামটা একটু লিখে দাও তো। এই হলো ভারতবর্ষের ডেটা ম্যানেজমেন্ট। যাকে আরেকটা বিষয় নিয়ে বলি, এ তো নো ইয়োর কাস্টমার বা নো ইয়োর সিটিজেন হয়ে গেল, বা নো ইয়োর চোর হয়ে গেল, খুব স্মার্ট ব্যাপার। এবার দ্বিতীয় বিষয়টা হলো যে চাকরি। এবার চাকরি ক্ষেত্রে এটা খুব মজার বিষয়, এটা হচ্ছে বাংলায় যেটা চাকরি না, দুবাইতে সেটা চাকরি। এটা আমি বাংলা নিয়েও বলি, এটা কিন্তু গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেই বিষয়ে কিন্তু সবাইকেই কাজ করতে হবে। এটা শুধু বাংলা সরকারের ক্ষেত্রে নয়, ওই সত্যজিৎ রায় সিনেমার মতন বলবো, এটা প্রতিদ্বন্দ্বী সিনেমার বিষয়টা কিন্তু সামগ্রিক গোটা দেশের, যদিও সিনেমাটা পটভূমি বাংলা। এই যে ধরুন, আপনার ছেলে কি করে? আমার ছেলে তো পেট্রোল পাম্পে কাজ করে, দিদির যদি একটা চাকরি দিতে পারে খুব ভালো হয়। বাংলায় কোনো একটা ছেলের মা বলল, ওনার কেরালার ছেলের মাকে বললো, আপনার ছেলে কি করে? আমার ছেলে কিছুই করে না, এখানে তো সরকার চাকরি দিতে পারলো না, দুবাইতে গিয়ে চাকরি করে। এবং দুবাইতে আপনার ছেলে কি করে? পেট্রোল পাম্পে কাজ করে। তো আপনার ছেলে কেরালায় বা কলকাতাতে পেট্রোল পাম্পে কাজ করছিল না, কিন্তু আপনার ছেলে দুবাইতে গিয়ে চাকরি করছে। তার মানে এটা একটা সমস্যা। ওই সমস্যাটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। সমস্যাটা কেন? আপনার ছেলে কি করে? আপনার ছেলে কি করে? আর দিদি না হলে তো চাকরি পেলো না, ছেলে বাস চালায়। আপনার ছেলে কি করে? ধরেন বিদেশের কোনো মাকে বললেন, আমার ছেলে তো মানে ন্যাশনাল এক্সপ্রেসের বাস চালায়, মানে ইংল্যান্ডের ছেলের মা বলল। বা আমার ছেলে তো পোস্ট বাস চালায়, মানে সুইজারল্যান্ডের কোনো মা বলল। বা আপনার ছেলে কি করে? আমার ছেলে এই দিদির আমলে তো চাকরি পেলো না, এই বাড়িঘর দৌড়, এই কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে। কি করব, চাকরি তো নেই, বাংলায় চাকরি নেই। আমার ছেলে কী পাস হয়? আর কি বললো না, এই চাকরি তো নেই। এবার আপনার ছেলে কি করে? আপনি কোনো ইউরোপের কোনো দেশের, আমার ছেলে এই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেই কাজটা প্রচুর পরিমাণে সমাজে হয়, সেই কাজটাকে ভারতবর্ষে কাজ হিসেবে গণ্য করা হয় না। তার পারসেপশন ইজ, পাবলিক পারসেপশন ইজ নট আ জব, কিন্তু বিদেশে সেটা জব। কেন? সেটাও আপনার ভাবতে হবে। আপনি যদি না ভাবেন, সমস্যাটা না বোঝেন, তাহলে আপনি কোনোদিন সমাধান করতে পারবেন না। তার মানে এই যে আনঅর্গানাইজড সেক্টরে একটা অনিশ্চয়তা লোকের মধ্যে কাজ করছে, কিন্তু যে এইটা কাজ নয়, এটা কাজ কিন্তু এটা চাকরি নয়, কিন্তু সেটাই একটা অর্গানাইজড একটা ফার্স্ট ওয়ার্ল্ডে সেটা, এটা কাজ নয়, এটা একটা চাকরি, ইটস এ জব। তখন কী করে? ম্যাথরটাকে ডাকতো। আপনি যাকে ম্যাথর ভাবছেন, এখনকার দিনে যাকে আপনি হয়তো আরবান ক্ল্যাব ভাবছেন, এসে পরিষ্কার করে দিচ্ছে। আরবান ক্ল্যাব সে আবার মোটর বাইকে আসছে, ম্যাথর সে এসে একটা ঝাঁটা ফাটা নিয়ে, একটা ফিনাইল নিয়ে চলে আসতো, মদফদ খেয়ে মুখ থেকে মদের গন্ধ। আরবান ক্ল্যাব একটু হেলমেট পরে চলে আসছে, মোটর বাইক নিয়ে আসছে, একটু সার্ভে টার্ভে করছে আপনার
ও এটা মার্বেল, এটা পরিষ্কার করা যাবে না, এটা টাইলস হলে করতে পারতাম, এরকম একটা ব্যাপার আছে। আহ, তার একটুখানি অ্যাটিটিউড রয়েছে, ভালো ব্যাপার, সেটা খারাপ নয়। কিন্তু আম, সুইজারল্যান্ডে যাবেন আপনি, সকালবেলা ব্রেকফাস্ট করতে গেলেন হয়তো মিগ্রোস বা কোঅপ বা যে কোনো একটা সুপার স্টোরে রেস্টুরেন্টে গেলেন, আপনার পাশে দেখবেন একটা অরেঞ্জ, একটা ফ্লোরেসেন্ট জ্যাকেট পরে ব্রেকফাস্ট করেছে তিন চারজন। তার পেছনে একটা কোম্পানি দেখলাম, কিসের কোম্পানি, গুগল করে দেখলাম, দেখলাম তারা রিলোকেট করে, মানে এদিককার মাল ওদিক করে, বা তারা হয়তো পরিষ্কার করে, আপনার ডোর ক্লিনার। তার মানে কি চাকরিগুলো, এই কাজগুলো রাদার এগুলোকে চাকরি ফরম্যাটে রাখা হয়েছে উন্নত দেশগুলোতে, আমাদের ভারতবর্ষে নেই। তার মানে কি এগুলোকে আপনাকে অর্গানাইজ করতে হবে, এটা সরকারি দায়িত্ব, এটা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে না, এটা গোটা দেশের ক্ষেত্রে একই প্রযোজ্য। এটাকে আপনার অর্গানাইজডভাবে করতে হবে। তবে কি এখানে আপনার কিছুটা কিছুটা ক্যাপিটালিজম, কিছুটা আপনাকে সোশ্যালিজম করতে লাগবে। সোশ্যালিজম কমিউনিজমকে আমি একসাথেই আলোচনা করছি, কিছু তো ক্যাপিটালিজম লাগবে, সরকারের পক্ষে একা সমস্ত কিছু করলে সেটা তো কমিউনিস্ট কান্ট্রি হয়ে গেল, সেটা শুরুতে সম্ভব নয়। তো আপনাকে এটা এমন একটা মডেলে রাখতে হবে যেখানে প্রোটেকশন দিতে হবে, ওয়ার্কার রাইটস প্রোটেকশন, তার বেনিফিট দিতে হবে। এই যে বাসে কাজকে কাজ মনে করা হয় না, কেন করা হবে বলুন তো? যদি না ব্যাপারটাকে অর্গানাইজড করা হয়, যদি না সেখানে ওয়ার্কিং আওয়ার্সের একটা প্রোটেকশন থাকে, একটা কন্ট্রোল থাকে, যদি তার এমপ্লয়মেন্ট বেনিফিটস থাকে, তার প্রভিডেন্ট ফান্ড থাকে, তার একটা প্রপার হেলথ ইন্স্যুরেন্স থাকে, তো এই ব্যাপারগুলো কিন্তু অর্গানাইজড করতে হবে। তো এই ব্যাপারে বাকি ভারতের যেসব রাজ্যগুলো তার তুলনায় অনেক বেশি ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার বা বাংলা সরকার। কিন্তু বাংলা সরকারকে অনেক কাজ করতে হবে এই বিষয়ে আগামী দিনে। এবং বাংলা সরকারই যদি ভালো কাজ করে তাহলে কিন্তু বাকি রাজ্যগুলোকে দেখে সেই কাজটা করার একটা অনুপ্রেরণা না পেলেও একটা পেছনে একটা কেউ ওখানকার লোক তখন কাঠি করবে, তখন দেশটাও এগোবে। তো কাজটা তখন কিন্তু চাকরি হিসেবে গণ্য করা হবে সমাজে। সকলে ভালো থাকবেন।